সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় অর্থনীতির রাজনীতি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে আছেন সম্মানিত দুজন অতিথি, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বদিউর রহমান, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন সিনিয়র সাংবাদিক মুস্তাফা ফিরোজ, আপনাকে স্বাগত। আগামী ২ মাস জ্বালানি তেলের সংকট হবে না এমনটা বলছে সরকার। আমাদের একেবারে সচিত্র যে বিষয়গুলো আছে, যখন পেট্রোল পাম্পের দিকে আমরা তাকাচ্ছি, সেখানে গাড়ির যে লম্বা লাইন দেখতে পাচ্ছি, সেই চিত্র আবার ভিন্ন তথ্য দিচ্ছে। আমরা দেখছি যে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় জ্বালানি তেলের বিক্রি কিন্তু আসলে বন্ধ আছে, যেমনটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তারা বন্ধ রেখেছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র যে শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে সামগ্রিকভাবে কোন চিত্রটা আসলে আমরা দেখতে পাচ্ছি, আর বাস্তবিক চিত্রটাই বাকি, সেটি নিয়ে একটু জানতে চাইবো জনাব বদিউর রহমান, যদি আপনার কাছ থেকে একটু শুনি সামগ্রিক চিত্রটা আসলে কেমন। আমি তো জ্বালানি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, সম্ভবত তার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। সামগ্রিক চিত্র বলতে এখানে ৩টে অংশ আছে। একটা হলো সরকারি ভাষ্য। জি, সরকারি ভাষ্যটা সবসময় ওই যে আমাদের যে সাহেব বিবি গোলামের বাক্স আছে, ওইটাতে যেমন করে কিছু সাজায়, সরকারি ভাষ্য কম বেশি সবসময় সেটা হয়। সেরকম থাকে। তার কারণ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারের আমলে আমরা এরকম কোনো অবস্থা দেখি নাই যে সত্য কথাটা সত্য হিসাবে বলি। নর্মালি দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চুল সাদা হওয়ার আগে একটু ধূসর হয়ে সিগন্যাল দেয়, বাট দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসুড। কিন্তু সেটা আমরা ওভারকাম করতে পারি না। প্রত্যেকটা সরকারের, সেটা রাজনৈতিক সরকার হোক কিংবা সামরিক সরকার হোক কিংবা জোর করে যেভাবে এসে হয় সেগুলো হোক, সবাই যেন মনে করে পুরো সত্যটা বললে অসুবিধা হয়। আমি মনে করি লুকানোর কিছু নেই, সত্যটা বলা ভালো। নেতৃত্ব গুণে আমাদের এখানে যেটা নাই, সেটার জন্য আমরা কষ্ট পাই। যেমন সংকট হতেই পারে। আমি সাউথ কোরিয়াতে একবার তাদের 70s শেষের দিকে, সম্ভবত 78-79 দিকে তাদের বা 80 দিকে চাল উৎপাদন কম হয়েছিল। ফ্রম দ্য প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু, তাদের নেতা তখন পার্ক চুন হি প্রেসিডেন্ট ছিলেন, তারপরে তো চুন্দো ওয়ান আসলেন। তারা চাল আমদানি করবে না, তাদের নিজস্ব ফরেন টাকা খরচ হবে। জাস্ট প্রেসিডেন্ট ন্যাশনাল টেলিভিশন মিডিয়াতে বলল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোরিয়ানরা 2 বেলা ভাত খাবে না, 1 বেলা ভাত খাবে, আর অন্যগুলো অন্যান্য খাবার খাবে। বাট দিস রেস্ট্রিকশন ওয়াজ নট ইম্পোজ ফর দ্য ফরেনার্স। আমি পরে 83-তে ওখানে গিয়ে শুনলাম তারা এটা অক্ষরে অক্ষরে পালন করেছে। কেন পালন করলো? চাল আছে ঘরে, কিন্তু 2 বেলা খাবে না, যে তারা আর আমদানি করবে না, কারণ আমাদের নেতা বলেছেন। দ্যাট ইজ প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু। আমরা কি এ পর্যন্ত এরকম একটা নেতা পেয়েছি? বঙ্গবন্ধু একসময় বলছিলেন আমি 3 বছর কিছু দিবার পারব না স্বাধীন হওয়ার পরে। তারপরে কারো কথা শুনবে? এখন এই যে জ্বালানি জব্দ করতেছে, ধরতেছে, এটা আমাদের নিজস্ব চরিত্রেরই অংশ হয়ে গেছে। একটা ভার্সন সরকারের ভাষ্য, এটা এরকম বলবে কোনো অভাব নাই, প্রচুর মজুদ আছে। কিন্তু বক্তা পর্যায়ে যদি সেটা হয়, আমি নিজেরটা যদি বলি, আমি যখন লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থাকি, তারপর ঠিক পাম্পের কাছাকাছি গেলে যখন তেল শেষ হয়ে যায়, তো এটা তো কাউকে বিশ্বাস করানো যাবে না। তো আমি 3 বার লাইন দিয়ে তেল পাইনি, কারণ ছোট্ট একটা টমটম আছে, নিজে চালাই, শুধু নাতিদের 1 বেলা স্কুলে নেওয়ার জন্য। তো পরে একজন ওই যে টিভিতে আসার একটা উপকারও আছে, এই বকবকানি ফেসাল কেসাল শোতে আসলে অনেকে হয়তো চিনে ফেলে। তো পাম্পের একজন বলে যে স্যার আপনারা তো আমি টিভিতে দেখছি। আরে তা দেখছেন ভালো, সেই সুবাদে এখন তেলের কী হবে, তেল দিতে পারবেন কিনা? বলে স্যার আজকে শুক্রবার তো, জুমার পরপরই চলে আসবেন, আমাদের গাড়ি তেল আনতে গেছে। তো জুমার পরে গেলাম, মোটামুটি ঘন্টা খানেক লাইনে থাকার পরে গেলাম যে ওখানে যাওয়ার পর 500 টাকা। পেট্রোল পাম্পে যারা আছেন তারা কি বলছেন? তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন। ওই বললো যে গাড়ি আসছে তো গাড়ি আসছে। মানে তারা কি সংকটের ব্যাপারে কোনো কিছু বলছে যে না না, সংকট আছে? ওগুলো তাদেরকে জিজ্ঞেস করলাম না, যে ওরা বললো যে আমাদের গাড়ি গেছে, নিয়ে আসলে জুম্মার পরে পাবেন।
কিন্তু ওখানে যাওয়ার পর দিল 500 টাকার। আচ্ছা, 1 ঘন্টা অপেক্ষা করলেন, তারপরে 500 টাকার তেল পেলেন। 500 টাকার তেল পেলাম। এরপরে 500 টাকা তো তাদের এই তেলের পাম্পে দূরাদূরি লাইন দিতে আমার শেষ হয়ে যায় আবার। তো যেন ঠেলতে না হয়, আমার তো গায়ে জোর নাই। পরে আরেকবার লাইন দেওয়ার পরে বললো যে এবার 1000 টাকা দিচ্ছে। তো ওটা নিয়ে চলছি। আবার শেষ হওয়ার আগে কোনো রকমে যদি যাওয়া লাগে যাব। বাস্তবটা সরকারি বাইশের সাথে মিল নাই। মানুষ গায়ে ফরে এগুলো বলতে জানে। আর বাস্তব অবস্থা বলতে আপনি সামগ্রিক অবস্থা কি বলছেন, এটা তো ভিতরের খবর তারা জানে। এই যে খবর আসে ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েলের অভাবে বন্ধ হয়ে গেছে, আবার তার কমা দিয়ে পরে বলতেছে অকটেন এবং পেট্রোল ঠিক আছে। এ কি বললো, আমি তো অকটেনে পাচ্ছি না। এটা সত্য কথাটা বলে আমাদের নিজের দায়িত্ব কম এটাতে। বৈশ্বিক বাজারে যুদ্ধের কারণে এটা হতেই পারে। এখন সেটা একটা ওয়ে আউট করে বললে হয় সবাই কম। যেমন আমি কালকে একটা সাক্ষাৎকারে বলছিলাম, সরকার অস্টিয়ারিটি মেনটেনের জন্য করুক না, সরকারি গাড়িগুলোতে প্রথম হাত দেখ। সমস্ত সেক্রেটারি সাহেবরা, জয়েন্ট সেক্রেটারি সাহেবরা যেগুলো সরকারের কন্ট্রোলে আছে সেগুলো বাসে যাবে। বাসে যাওয়ার মধ্যে তো গুণা নাই, তারাই যাবে। একটা ভালো বাসের মধ্যে করে সবাই গেল, সেগুলো করলে কিছুটা রেস্ট্রিকশন হয়ে যাবে। এখন এটা পাওয়ার ভিশনটা, পাওয়ারের লবিতে থাকার জন্য গাড়ির থেকে বাসে যাবে, এই মেন্টালিটিতে নামতে না পারলে কাজ হবে না। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসি এই বিষয়টি নিয়ে। আমরা আসলে বাস্তব যে যেমনটি জনাব বদিউর রহমান বলছিলেন যে গ্রে এরিয়া নেই, হয় আছে না হলে নেই, বা যেটাই থাকুক না কেন সেটা স্পষ্ট করাটা জরুরি। কেননা জনগণ এক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে আশ্বস্ত আমরা শুধু হতেই চাই, কিন্তু সেটিকে আসলে প্রকৃত অর্থে আশ্বস্ত করতে পারছে যখন ভোক্তা পর্যায়ে মাঠে ঘাটে যে পরিস্থিতি তারা আসলে দেখতে পাচ্ছে, এবং বাস্তবিক তার প্রেক্ষাপটে সরকার এক ধরনের আশ্বস্তি আমাদের করার চেষ্টা করছে। সেখান থেকে জানতে চাইবো, বৈশ্বিক পরিস্থিতিও তো আসলে যেমনটি দেখতে পাচ্ছি, আগামী 2 সপ্তাহ পর কী হবে আমরা ঠিক জানি না। আমাদের প্রস্তুতির জায়গাটুকুই বা কীরকম, সব মিলিয়ে আপনি কেমন দেখছেন? পরিস্থিতি যে আসলে মানে প্রকৃত এখানে দায় কাকে দেব আমি বুঝে উঠতে পারছি না। কারণ উনি যেটা বললেন সত্য বলছেন যে এটা তো আসলে আমরা সৃষ্ট না, এটা একটা বৈশ্বিক পরিস্থিতির আমরা শিকার হয়েছি। শিকার হবার পর আমাদের এখানকার আসলে অবস্থাটা কি, সেটা সরকার যা বলছে হয়তো সেটা সঠিক, আবার জনগণ যেটা বলছে সেটা হয়তো সঠিক, কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই ওই চেষ্টা করেছি এই সংকটটাকে ত্বরান্বিত করার জন্য। ধরেন আমি প্রতিদিন হয়তো 10 লিটার তেল নেই, আমি চেষ্টা করছি প্রতিদিন 20 লিটার তেল নেওয়ার। এই চেষ্টায় হয়তো উনি হয়তো আগে পাইছেন একটু, কিন্তু কেউ হয়তো ওই যে রাত 1টায় লাইনে দাঁড়িয়েছিলাম, বেলা 2টায় তেল পেলাম, বেলা 2টায় নাও পেতে পারতো। হ্যাঁ, তো কিন্তু প্রত্যেকেরই যে একটা প্রবল চেষ্টা আছে তেল মজুত করা, এটা তো একটা মানে স্বাভাবিক যে ফ্লোটা, সেই ফ্লোটা তো আমরা নষ্ট করলাম একদম। আমি একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিই। আমি গত মানে 15 দিনে 3টা দেশ সফর করেছি। তার মধ্যে আমাদের মান বা আমাদের চেয়ে একটু কম দরিদ্র, মানে কি বলে, কম ধনী, আমার ধনী দেশই বলি, কম ধনী দেশও আছে আর ধনী দেশও আছে। একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে থাইল্যান্ড, আর একটা হচ্ছে সিঙ্গাপুর। আমি বিশ্বাস করেন, আমি বাংলাদেশে নামার পরে যেই হুড়োহুড়ি দেখি, মানে যখন কি রাস্তা ক্রস করতেছি পেট্রোল পাম্পের লাইন দেখছি, আমি আচ্ছা ঠিক আছে সিঙ্গাপুরের তুলনা করলাম না, যদিও আগে তো হরমেশে আমরা সুইজারল্যান্ডে চলে যেতাম, তুলনা করতাম সুইজারল্যান্ডে। সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলি ছিল তো আমাদের কাছে নরসি, এগুলি ফু মারলেই উড়ে যাবে। কিন্তু আচ্ছা যাক, সেই কথা বিতর্ক বাদ দিই, কিন্তু সিঙ্গাপুরকে না বাদ দিলাম। সিঙ্গাপুরে তো তেল পাওয়া। থাইল্যান্ডের পরিস্থিতি কেমন দেখেছেন? সেখানে মানে এরকম পরিস্থিতি কি ছিটে ফুটা নাই? আচ্ছা ওইটাও নাই, কোনো প্রভাব পড়ে নাই, কোনো বিন্দু মাত্র আমি প্রভাব দেখি নাই। আপনি মানে কেউ যদি এই মুহূর্তে যদি কেউ পরিচিত থেকে ফোন করেন, তারা এরকম যে মানে তেলের একটা দাম বাড়ার যে বিষয় সেটিও কি সেখানে দাম নাই? হয়তো বাড়ছে, কিন্তু হ্যাঁ, বাট ওটা মানে অ্যাডাপ্ট করছে। ওরা তো আন্তর্জাতিক বাজারের সাথে মানে ওঠানামা করে, সেই তুলনায় হয়তো একটু একটু করে বাড়ছে, কিন্তু তেলের জন্য হাহাকার, লাইন, হুড়োহুড়ি এরকম কোথাও নেই। থাইল্যান্ড, সিঙ্গাপুর বাদ দিলাম, আপনি নেপাল,
নেপালে তো সেখানে আমি কি 3 অবস্থা? দিন ছিলাম, আমি কোনো হুড়োহুড়ি দেখি নাই। আচ্ছা, নিয়মতান্ত্রিকভাবেই তারা স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল। এখন আপনি আবার যুক্তি দেবেন, আরে ওটা তো ছোট্ট দেশ, ওদের কতটুকি বা তেল লাগে, তা ওরা তো ওই অল্প তেলই আনে, অল্প তেলই তো আনে। তাহলে আপনি আপনি তাহলে সংকটটা কোথায় দেখছেন আসলে সংকটটা আমাদের মধ্যে, তৈরি করা? আমরা প্রত্যেকেরই এর দায় আছে, আমরা করছি। ধরেন আমি আপনাকে বলি, আজকে আপনি এখন স্ক্রল দেন, যে কোনো ক্রাইসিস নেই, যে সরকার একটা বলবে যে চালের মজুদ ভালো, তবে সবাইকে অনুরোধ করছি যে কেউ অতিরিক্ত চাল কিনে বাসায় করবেন না। দেখবেন যে ভোরবেলার থেকে আপনার মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে। অনুরোধ যদি করে, মনে করবে যে হ্যাঁ সত্যি ক্রাইসিস crisis আছে, আসছে। না জানি কি আছে, ভোর রাত থেকে কিন্তু সব দৌড়দৌড়ি শুরু করবে। আমরা তো এরকম নেশন, এই নেশনকে মানে কন্ট্রোল করা, কেউ কেউ বলে না যে বাংলা এই দেশের জন্য আসলে শেখ হাসিনাই উপযুক্ত ছিল, অনেকে বলে তো, ঠিক কেন বলে? এটা দুঃখে বলে, কিন্তু এটা তো স্বাভাবিক জিনিস না যে এই দেশের জন্য ওই রকম মানে কোনো খারাপ লোক থাকবে, খারাপভাবে শাসন করবে, সেটা তো না। কিন্তু আমাদের প্রকৃতিটাই এরকম। আপনি যখন বলতেছেন যে আপনি তো খুব সুন্দর দেখতে, আপনি শালা বোধহয় আমার মনে হয় করতেছে, মানে টিটকারি মারতেছে, হ্যাঁ, জি মানে সবসময় উল্টা ভাবে। তা আমার মনে হয় যে জ্বালানি ক্রাইসিস হওয়ার পর সরকার স্বাভাবিকভাবে একটা তার অবস্থা বলার চেষ্টা করছে, কিন্তু আমাদের ওই যে অবিশ্বাসের যে কালচার, সেই অবিশ্বাসের কালচার থেকে তো আমরা মুক্ত মানে আমরা হইনি। নিজেরা সিকিউর হতে গিয়ে আরেকজনকে ইনসিকিউরিটিতে ফেলে আপনি দিচ্ছি। বাংলাদেশ ঢাকা শহরে ধরেন কয় লাখ গাড়ি আছে, বুঝিয়ে আপনার কোনো ধারণা আছে? আমি তো এইসব বড় হিসাব টিসাব করি না। আচ্ছা ধরেন আমি 20 লাখ গাড়ি আছে, 20 লাখ গাড়ির মধ্যে যদি 10 লাখ গাড়ি তেল টানা শুরু করে, আপনি অন্য মজুদ বাদ দেন, আপনি তাতেই অবস্থা কী হবে? আপনি সমস্ত ফ্লোটা আপনি নষ্ট করে দিচ্ছেন। স্বাভাবিকভাবে যেই যোগানগুলো পেট্রোল পাম্পে, সেটা তো নষ্ট করে করে দিচ্ছেন, তার মধ্যে আবার চলতেছে মজুদ। আমরা একেবারে একেবারে যথার্থই বলেছেন। এই বিষয়গুলো কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করছেন যে আসলে আমাদের এই যে তাড়াহুড়ো, আমাদের এই যে মজুদ রাখা, চুরি করে রাখা, এই বিষয়গুলো আমরা পত্রপত্রিকাতেও দেখছি, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখছি। কিন্তু অন্যদিকে আবার যখন বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকাচ্ছি, কেননা সব খবরই তো আমাদের হাতের মুঠোয় এখন চলে আসে। আমি জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু জানতে চাইবো যে জ্বালানি চাহিদা পূরণের জন্য উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চেয়েছেন প্রধানমন্ত্রী। এই খবরগুলো তো মানুষজন আসলে পাচ্ছে, সেগুলোও কি তাদের মধ্যে আসলে আশঙ্কা তৈরি করছে? সরকার সব সময় জনগণকে আশ্বস্ত করার জন্য সরকারের ভাষায় পজিটিভ নিউজগুলো দিতে চায়, কিন্তু এই পজিটিভ নিউজটার রিয়েকশন কেমন হয়, যেমন মোস্তফা ফিরোজ বলল যে চাল মজুত করবেন না, এটা বললে আমাদের মধ্যে একটা রিয়েকশন হয়, ও সরকার বলেছে তাহলে ডাল মে কুছ কালা, আসলে বোধহয় ভিতরে নাই, শুরু হয়ে যাবে হুলস্থুল। এখন আমাদের শ্রেণী চরিত্র, জাতীয় চরিত্রটা এমন হয় নাই এখনো, এটা রাজনৈতিক নেতৃত্বের বিকাশের জন্য হয় নাই প্রথমত, তারপরে কালচারালি তো আমরা ওইভাবে গড়ে উঠছি যে নাই তো নেব না, আমার ব্যক্তিগতভাবে কোনো অভাব নাই, কোনো চাহিদা নেই। আচ্ছা নাই তো কি হলো, নাই মানে তো কেউই পাচ্ছে না, আহা এমনটা না থাক শুধু না, আমি কেউ পারলেও পাক বিপদগ্রস্ত না, আমি হচ্ছি। না পারলে অসুবিধা কি, সয়াবিন নাই তো কি হইলো, সরিষা খাবো, সরিষা নাই তো তেল ছাড়া খাবো, অভ্যস্ত হইলেই তো হইলো, একভাবে চললেই তো হলো। তো চলার অভ্যাসটা থাকতে হয়। যেমন আমাকে একজন বলতেছিল যে আপনারা বড় পদে ছিলেন, আপনি বলতেছেন বাসে যাওয়া, সচিবরা কি বাসে যাবে? আমাদের সিস্টেম যদি অ্যালাউ করে যাবে না কেন? কারণ বাইরে তো যাচ্ছি, আমরা লাইন ধরে বিদেশে গেলে বড় বড় সাহেবরা সবাই একসাথে বাসে গেলাম না, তো সেখানে যেতে পারলে এখানে কেন পারি না? আবার বিদেশে গেলে তো আমরা করিতকর্মা হয়ে যায়, সেখানে সবটা মেনে চলে, এখানে চলবো না কেন? অর্থাৎ সিস্টেমটা স্ট্রং না বলেই আমরা সিস্টেমটা স্ট্রং নয়। আর যেটা অবিশ্বাসের কথা যেটা উঠল, যে আমরা কাউকে মানতে চাই না, আমরা ভোট দেই, সরকার গঠন করি, কিন্তু পরে সরকারকেও আমরা মানতে চাই না, দোষ ধরি, কথায় কথায় যত পারি খুঁত ধরাতে আমরা ব্যস্ত থাকি। এখন সিস্টেম ডেভেলপ করেন, যে একটা কার্ডের কথা উঠছে যে কি ফুয়েল কার্ড দিবে, তো ফুয়েল কার্ডের কথা হইলো, কার্ড নিয়ে তো এমনি জামাতে শফিকুর রহমান বলছে কৃষি কার্ড ভুয়া, তারপরে জায়গায় ফ্যামিলি কার্ড না, উনিও ভুয়া, কার্ডের কথা বলছেন, ভালোবাসার কার্ড। না এটা
আপনার ভোটের আগে। ভোটের আগেই বলছেন। সুবিধার না ভালোবাসা কার পরে, কিন্তু ভুয়া বলছে, ভুয়া শব্দটা তার নিজের মুখ দিয়ে বলছে। তো এখন সরকার প্রমাণ করার জন্য তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। তো এগুলো পলিটিক্যাল এজেন্ডাতে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য যেটা যাবে সেটা হইলো ফরজের দিকটা। তেলটা কোথায় দিবেন, শর্ট পড়লে কোথায় দিবেন। ঘরে যখন অভাব হয় তখন ক্ষুধা নাকি বেড়ে যায় অনেক সময়, তখন মুষ্টি চালার একটা প্রশ্ন আসে। আমাদের দাদি নানিরা মুষ্টি চালা রাখতেন। তো এখানে তো লুটপাট হচ্ছে বেশি, যেগুলা খবর জায়গায় পথে তেলের গাড়ির থেকে দোকানে তেল দিয়ে যাচ্ছে, অমুক যায় এত লিটার, আজকেও একটা দেখলাম কোথায় জব্দ করতেছে। তারপরে বাড়ির পুকুরের মতো ট্যাঙ্ক করে সেখানে তেল জমাচ্ছে। একদম। এইটা আপনি ঠেকাবেন কিভাবে? মিস্টার ফিরোজ ভাই, আপনি বলছিলেন যে আপনি 3টা দেশ থেকে ঘুরে এসেছেন, এবং বাংলাদেশের যে কোনো ক্রাইসিসেই আমরা যে একটা ফলাফলে গিয়ে পৌঁছতে পারি সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমের একটা ক্রাইসিস আছে, যেই সিস্টেমেটিক ওয়েতে আমরা আসলে চলতে পারি না, বিশেষ করে আমরা নাগরিকরা। আমাদের যতগুলো ক্রাইসিস আছে সব জায়গাতেই এই সংকটটা আছে। আপনার কি মনে হয় যে আমরা তো সবসময় তুলনা করি যে একটা সময় মালয়েশিয়া বাংলাদেশের মতো ছিল, আজকে মালয়েশিয়া কোথায় গিয়ে পৌঁছে গেছে, আমাদের কাতারের দেশগুলো কোথায় গিয়ে পৌঁছে, আমরা কেন সিস্টেমগুলো আসলে তৈরি করতে পারি না? এটা উনি বলছেন কিন্তু এক লাইনে যে এটা হলো একটা দীর্ঘদিন প্র্যাকটিসের ব্যাপার। তো রাজনৈতিক নেতৃত্ব সেভাবে শেখায়নি আমাদেরকে। আমাদের একদম উপর থেকে শুরু করে নিম্ন পর্যায়ে যে সরকার ব্যবস্থাগুলো আছে, ধরেন গ্রামের তাদের তাদের সরকার হচ্ছে সেখানকার ইউনিয়ন পরিষদ, উপজেলা, থানা, প্রত্যেকটা লেভেলে, আর বাড়ি পর্যায়ে হচ্ছে আমাদের বাবা মা। তো আমরা তো ঘরের থেকেই দেখি বিশৃঙ্খলা। হ্যাঁ, তো সেখান থেকে বাইরে আসি, সেখানেও বিশৃঙ্খলা দেখি। কোনো জায়গায় তো আমরা কোনো সিস্টেমের মধ্যে আনার জন্য মানে সিনিয়রদেরকে বা মুরব্বীদের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা তো মানে আমরা করি না। না করতে করতে একটা জাতি, আপনি চিন্তা করেন, আপনি তো শুধু 52-53 বছর বললে হবে না, আমাদের তো আরও আগের এতে পিছনে যদি যান, ওই শুরু থেকেই আমাদের যে অনিয়ম হইতে হইতে এটা মজ্জাগত হয়ে গেছে। তো এইটা তো বড় চ্যালেঞ্জ, এটা রাজনৈতিক সামাজিক চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা মানুষের চ্যালেঞ্জ। যে আপনি কোনো কোনো ক্ষেত্রে ধরেন সে ঘরে শিক্ষাটা পাচ্ছে ঠিক মতন, কিন্তু বাইরে যে যখন নাকি দেখতেছে সেখানে সেই শিক্ষাটা অন্য নাই, প্রতিযোগিতায় পড়ে তখন যাচ্ছে। কিন্তু আর ওই ঘরের শিক্ষাটা আবার অফ হয়ে যাচ্ছে। ওই শিক্ষাটা সে ধারণ করতেছে। খারাপ জিনিসটা তো মানুষ তাড়াতাড়ি ধারণ করে বেশি, ভালো জিনিসটা কম ধারণ করতে চায়। তো এইটা আমরা এই আমাদের লিডারশিপ, আমাদের অভিভাবক সবারই একটা সম্মিলিত ব্যর্থতার কারণে আমরা এই সিস্টেমের মধ্যে আনিনি। আমরা ধরেন ক্রাইসিস, আমি তো বললাম তো যে তাহলে কি আমি ধরে নেব যে নেপাল আমাদের চেয়ে ধনী দেশ, মানে সিঙ্গাপুর, ব্যাংককের মতো? কই, আমি তো 3 দিনের একদিনও হুড়ুড়ি দেখলাম না। আমি তো কিন্তু তারা নিয়মতান্ত্রিক। নিয়ম তো কোনো, আমি পেট্রোল নিয়ে, জ্বালানি নিয়ে তো ওখানে সংকটটা আরো বেশি হওয়ার কথা। কই, আমি সেই সংকটের চিত্রটা তো আমি রাস্তাঘাটে দেখলাম নেপাল না। তো পুরোপুরি নির্ভরশীল অন্য হ্যাঁ, দেশের কোনো উপর। পেট্রোল লম্বা লাইন, ওই রকম এই মাথা থেকে ওই মাথা। আপনি দেখেন মেইন, আপনি বিমানবন্দর এলাকায় যেটা মেইন দেশি বিদেশিরা যাচ্ছে, কি অনেক লম্বা লাইন। কিসের ব্যাপার, কি লাইন? তেল নেওয়ার জন্য। তো এইটা তো সাধারণত একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটে। এমনি স্বাভাবিক এতে দাম বাড়লো বললে সাথে সাথে পেট্রোল পাম্পে লাইন পড়ে যাবে, এটা তো মহা মুশকিল হবে। দুজন দর্শক আছে, তারাও আপনাদের সাথে কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। প্রশ্ন করুন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি দুটোই আমাদের সংকট। আমি রাজবাড়ী জেলার অত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করি। এখানে প্রচুর এই যে আপনার ইয়ার করে দিচ্ছে, বা এই সরকার, বর্তমান সরকার প্রচুর ইয়ার করে দিচ্ছে। তার মধ্যে আমরা পিস রেখে এবার করছি, কিন্তু সেখানে বিদ্যুৎ নাই বলতে 3 ঘন্টা পরে 1 মিনিট 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, তারপরে বিদ্যুৎ থাকে না। আর আমাদের যে তেলের সংকট, আমরা এখন এখানে প্রচুর পাটের চাষ হয় রাজবাড়ী জেলায়, কিন্তু আমরা কোথাও কোনো জিজের পাচ্ছি না। এই যে ভোগান্তি, এটা কবে নিরসন হবে? এই সরকার বলছিল যে আমরা কৃষকদের কার্ড দেব, গ্রীষ্মের কার্ড দেব। এসব কার্ডের দরকার নাই। আমাদের তেল এবং
এই বিদ্যুৎ এই দুধের দেওয়ার জন্য কি ব্যবস্থা করবেন আপনারা বলবেন কি? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন। আমি মোস্তফা ফেরোজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। দুটো প্রশ্ন আমার দুটো। হুম 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 হুম। আর দুটো প্রশ্ন হচ্ছে কি, এক নম্বর প্রশ্ন হলো যেহেতু অর্থনৈতিক রাজনৈতিক একটা সংকট এবং এই দুর্বল ঊর্ধ্বগতির উপরে কথা বলবো। জি। আগামীতে এই যে কোরবানি আসতেছে, কিছুদিন পরে কোরবানিতে আমাদের দেখেন গরুর গোস্ত আমরা এক সময় ইসলাম সরকারের টাইমে 30 টাকা কেজি গরুর গোস্ত খাচ্ছি, 30 টাকা কেজি, 40 টাকা কেজি। আর গরুর চামড়ার দাম ছিল 4 থেকে 5,000 টাকা। আর আজকে 800 টাকা কেজি গরুর গোস্ত। আর চামড়া ফেলে দেওয়া লাগে, এবারও কি চামড়া ফেলে দেওয়া লাগবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কি, এই যে কিছু সাংবাদিক আছে দেখলাম বিগত সরকারের বিপক্ষে কথা বলে আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেছেন। এটা কি বিপক্ষে কথা বলার জন্য উপদেষ্টা নাকি দেশপ্রেমিকের জন্য উপদেষ্টা, এটা আমার প্রশ্ন আর কি। আরো একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা জনাব বদিউর রহমান সাহেবের কাছে। জি। বর্তমান তেলের যে একটা সংকট কিংবা অগোছালো ভাবে না করে এটাকে কি আপনার গাড়ির নাম্বার প্লেটের উপর জোর এবং বেজোর, একদিন জোর একদিন বেজোর, আর সপ্তাহে একদিন আপনার ডে অফ, এরকম কোন একটা সিস্টেম করা যায় কিনা, যদি করা যায় একটু যদি বলেন। জি, অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু প্রথম দর্শকের কাছ যে প্রশ্ন ছিল সেটি নিয়ে একটু আসতে চাই। আব্দুল ওহাব মণ্ডল, তিনি প্রশ্ন করেছিলেন, তিনি যে এলাকায় থাকেন সেটা একেবারে গ্রামাঞ্চল। তিনি বলছেন সেখানে বিদ্যুতের সংকট আছে, জ্বালানির সংকট আছে। তিনি বলছেন যে তার এলাকায় প্রচুর পাটের চাষ হয়, সেখানে সম্ভবত পাটকলও আছে বা এই ধরনের কিছু একটা। সেখানে তিনি বলছিলেন যে বিদ্যুতের এই যে সংকট, সেখানে কৃষক কার্ড দেয়া হচ্ছে, কিন্তু তারা মূলত আসলে বিদ্যুৎটা নিয়মিত চান, তারা চান জ্বালানির সংকট আসলে দূর হয়ে যাক। সেটা নিয়ে কথা বলবেন কিনা? না, এটা তো মাছ ধরার যে ট্রলারগুলো বসে আছে, মাছ ধরতে যেতে পারছে না সাগরে তেলের অভাবে। তো স্বাভাবিকভাবে কৃষিকাজেও একই অবস্থা তৈরি হয়েছে। এটা মানে আর যদি কিছুদিন কন্টিনিউ করে, এটা দেশের কৃষি অর্থনীতির উপর বিরাট একটা মানে বিপর্যয় হবে। এটার প্রভাব অনেক দূর, হয়তো আমরা এখনও বুঝতে পারতেছি না যে এটার সংকটের গভীরতা। কেউ কেউ অবশ্য বলেছেন যে জ্বালানি সংকটের যেই অবস্থাটা তৈরি হয়েছে এটা কাটতে সময় লাগবে। কিন্তু ওই যে যেটা হয় কি, ধরেন আপনি খুব সংগঠিতভাবে এটাকে মোকাবেলা করার মতন মানে আমাদের মেকানিজম নেই, আমাদের মানসিকতাটা নেই। এই একটা সমস্যাটা হলো এই। এবং সংকট আসলে তো সবাইকে মেনে নেওয়ার মন মানসিকতা নিয়ে একযোগে কাজ করা, ওইটার অভাব আমাদের এখানে। আর একজন দর্শক ছিলেন, তিনি মুক্তার আলী বগুড়া থেকে, তিনি প্রশ্ন করেছেন যে আমরা এরশাদের সময় 30 টাকা কেজি গরু মাংস খেয়েছি, কিন্তু আমরা চামড়া বিক্রি করতে পেরেছি, কিন্তু ইদানিং আমরা 800 টাকা কেজি গরু মাংস খেলেও চামড়া বিক্রি করতে পারছি না, ফেলে দিতে হচ্ছে। এবারের ঈদেও কি এরকম সংকট হতে পারে কিনা? এটা আগাম মন্তব্য করা ঠিক না। তো সংকটের আমাদের যেটা ধারাবাহিকতা দেখি, ধারাবাহিকতাটাই থাকে, ব্যতিক্রমটা হয় না। ভালো যদি হয় তাহলে অবশ্যই এটা ভালো। এবং এটা প্রশ্নটা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যদি আগের থেকে এটা নোটিশে এনে যদি ব্যবস্থা নেয় খুব ভালো হবে, কারণ এখনো যথেষ্ট হাতের সময় আছে। আরেকটা প্রশ্ন ছিল, এটা একান্ত এই আলোচ্য বিষয় না, গত সরকারের বিরোধিতা করে এখন কেউ আসছে, এটা কোনো সাংবাদিক তো সমস্যা কোথায়? না, বিরোধিতা করার জন্যই কি তারা পুরস্কৃত হয়েছেন কিনা এমন প্রশ্ন করেছেন তিনি। সেটা কেন হবে? এটা যার যার মতাদর্শের ব্যাপার। আমি যদি মনে করি যে আমি দল করব, তা আমি সে দল করব, তখন আমি সাংবাদিকতা করব না, কিন্তু কোনো সুবিধা নেওয়ার জন্য না। কারণ দেখেন, দলমত নির্বিশেষে যদি বিরোধিতাটা যৌক্তিক হয় তো সেইটা সঠিক ছিল কিনা এটা বলতে হবে। কে কোন সুবিধা নিল মানে কি সুবিধা, মানে সরকারের কোনো দায়িত্ব নিলেই কি সুবিধা? বরং তার তো রেসপন্সিবিলিটি অনেক বেশি। সে তখন সেই দায়িত্বটা নিয়ে দায়িত্বটা পালন করা, এটা কোনো সুবিধার ব্যাপার না। আমি মনে করি এটা অনেক বেশি রেসপন্সিবিলিটি। ধরেন আমাকে চট করে একটা মন্ত্রী বললো, আমি এটা হলাম তা না, বরং আমার রেসপন্সিবিলিটি বাড়লো। আমি লোকজন সামাল দিতে পারবো কিনা, আমি ওইটা দায়িত্ব পালন করতে পারবো কিনা, তখন তো চাপটা বাড়লো। এখন যদি আমার মাথার মধ্যে থাকে লুটপাট করব, সেটা তো অন্য কথা। এইটা আসলে খুব মানে প্রশ্নটা একটু সাদামাটা হয়ে গেল। বদিউর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। তেলের সংকটের একটা সিস্টেমের কথা তিনি বলেছেন যে জোর বেজোর সংখ্যা অনুযায়ী সেটি করা যায় কিনা এবং একদিন ছুটির দিন রাখা যায় কিনা, তাতে যদি সংকটটা কিছুটা কাটানো যায়, এরকম সিস্টেম কি ডেভেলপ হতে পারে কিনা? ইতিমধ্যে আমরা রেশনিং সিস্টেমগুলো আসলে দেখছি। সরকার এটা ভাবছেন, কারণ মাঝখানে তো
খেয়াল করে থাকবেন যে অফলাইন অনলাইনে স্কুল করার একটা চিন্তাও ছিল করোনার সময় যেভাবে হয়েছে, সেটা এখন জোর বেজোরের জায়গায় ফুয়েল কার্ড দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। তো উনি যেটা বললেন এগুলা সাজেশনের মধ্যে একটা আসতে পারে, একদিন জোর একদিন বেজোর। কিন্তু সমস্যা হইল ভান্ডারে যদি না থাকে, আপনি একদিন জোর দিলে জোরের যে বিরাট লাইন হবে সেটা পরিমাণ আপনি দিতে পারবেন কিনা। এটা তো শুধু গাড়িটাকে আপনি ভাগ করলেন, একদিন অফ করলেন আর বাকিগুলো 3 দিন করে জোর বেজোরে ভাগ করলেন। আমার শিল্প কারখানা যদি ভান্ডারে থাকে সেখানে তো গাড়িটা, এখন এই জ্বালানি তেল প্রায়োরিটি কোথায় পাবে, কোন খাতের জন্য আগে দিতে হবে? আপনার উৎপাদনশীল কলকারখানা এটা বেশি বিবেচ্য হবে নাকি প্রাইভেট গাড়ি চালানোর জন্য সেটা বিবেচ্য হবে? হয়তো যারা আপনার ওই ভাড়ায় খাটে রাইড করে তাদের হয়তো জীবিকার একটা প্রশ্ন আছে, কিন্তু অন্যান্য বেশিরভাগ গাড়ি তো ব্যক্তিগত গাড়ি যে পরিমাণে হয়েছে সেগুলোতে তো একটা ভীষণ রকমের চাপ পড়েছে। আমি যেদিন পেনশন বিক্রি করে গাড়ি কিনি 2008 সালে, সেদিন আমার স্ত্রীকে বলছিলাম যে এই দেশে আর কারো গাড়ি বাকি থাকবে না, কারণ আমি যদি কিনতে পারি তাইলে গাড়ি ছাড়া কেউ থাকবে না। এখন দেখি তো সবার কাছে গাড়ি আছে, এত পরিমাণে গাড়ি আছে যে আমি বেশিরভাগ ক্ষেত্রে হেঁটে যাই, টেম্পুতে যাই, 10 টাকা 10 টাকা, হয়তো 1 নাম্বার 10 নাম্বার, বা হেঁটে চলে গেলাম, কিন্তু সবাই তো গাড়িতে যাচ্ছে। তো এই প্যাটার্নটা যদি অভ্যাসটার থেকে যদি একটু লাগাম টানা না যায়, নিজে যদি একটু কন্ট্রোল না হন, কোনো সরকার জোর সিস্টেমে আসলে করে কাজ আপনাকে হবে না। জি, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ইন্টারিম সরকারের সময় আসলে অর্থনৈতিক অবস্থাটা বেশ নাজুক ছিল, আমরা তখন দেখেছি ইনভেস্টমেন্ট ছিল না স্বাভাবিকভাবেই, সে সময় আসলে থাকে না ইনভেস্টমেন্ট। ব্যবসায়ীরা অনেক ধরনের আশঙ্কায় পড়েছিল এবং চাকরির ক্ষেত্রটা নিয়ে সবাই এক ধরনের টেনশনের মধ্যে ছিল যে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। এই সরকার আজকে তিনি বলেছেন যে প্রায় 5 লক্ষ মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নানা ধরনের কার্ডের কথা আমরা দেখছি, যে কৃষক কার্ড থেকে শুরু করে হেলথ কার্ডের কথা বলা হচ্ছে, ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে। সেটি এই সময়ের জন্য আসলে কতটা উপযোগী, এবং সেই সাথে অনেকের আশঙ্কা তৈরি করছে যে এত পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেটি সামাল দেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা আমাদের আছে কিনা। এটা বলার আগে আমি ওই সাংবাদিক প্রসঙ্গে যেটা আসছে একটু আমার বলা, সেটা হইল আমরা একসময় তো এমন সাংবাদিকও দেখেছি মিডিয়াতে যে শেখ হাসিনার গণভবনের পুকুরে পুঁটি মাছ হাতির সমান ডিম দিয়ে কিনা সেটা ফলাও করে করছে। তো তারা আবার সুযোগে এখানে আসা আবার মিশে যাচ্ছে না। এরা সাংবাদিক হলেও তারা সাংঘাতিক, সবটাতে যেতে পারে, কখন কোথায় সুবিধা নেবে সেটা নেবে। এটা সুবিধাবাদীদের বেলায় কিছু বলে লাভ নেই। আমরা কদমবুসি সম্পাদকের কথা শুনেছি স্বাধীনের পর বঙ্গবন্ধুর আমলে, তারপরে কদমবুসি এমপি দেখি, এদের কোনো নিয়ম নীতি থাকবে না। যারা নীতির ক্ষেত্রে আপোষ নাই এটা এক শ্রেণী থাকবে, আর যাদের আপোষের ক্ষেত্রে নীতি নাই তারা আরেক শ্রেণী থাকবে। অতএব এটা নিয়ে আমাদের এই দেশের চরিত্রে বেশি কষ্ট পাওয়ার দরকার নেই। আর এখন যেটা আপনি বললেন যে কোনটার দিকে প্রায়োরিটি দিতে হবে, মানে এই সময়ের জন্য এই কার্ডগুলো আসলে কতটা উপযোগী কার্ডগুলো, এবং সেই সাথে আমাদের যে অর্থনৈতিক অবস্থা 5 লক্ষ কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, সেই অবস্থা অর্থনৈতিক অবস্থা আমাদের সাপোর্ট করা আছে কিনা। কার্ডের বিষয়ে কিছু আছে রাজনৈতিক অঙ্গীকার থাকে এবং সেটা জনপ্রিয়তা ক্রেডিবিলিটি ধরার জন্য রাইট অর রং, আই প্রমিসড আই উইল ইমপ্লিমেন্ট। কেমন এই যে প্রথম ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে, এই ফ্যামিলি কার্ড কি যাদেরকে দেয়া হচ্ছে ঠিকমতো স্ক্রুটিনি হচ্ছে কি না সেটা কে দেখবে, বাট কমিটমেন্ট ফুলফিল করতেছে, দিস ইজ গুড সাইড। কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়ার দ্বারা তাদেরকে কি আবার ওই যে নির্ভরশীল করে ফেলতেছে কিনা, হাত পাঁচা শ্রেণীতে বাড়াই দিচ্ছে কিনা। হ্যাঁ, পজিটিভ দিক হলো সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বাড়বে, কিন্তু প্রতি পরিবারের মধ্যে 2,500 করে টাকা দিয়ে আপনি তাদেরকে অনেকটা পলিশড হইতে ভিক্ষুকে পরিণত করার চেষ্টা যাচ্ছেন কিনা সেগুলো দেখার ব্যাপার আছে। এর আগে একবার আমরা গৃহহীনদেরকে গৃহ দেওয়ার ব্যাপার সেবার দেখলাম না, কর দেওয়া হচ্ছিল। এগুলো সময়ে একটু দেখা যাবে। এখন যেটা সেটা হইলো পলিটিক্যাল কমিটমেন্ট ফুলফিল করার জন্য একটা চেষ্টা আছে, সেটা করতেছেন। এটা কতটুক দরকার, সামর্থ্য আছে কিনা 5 লক্ষ। আমি এই সরকার ক্ষমতায় আসার পরে বলছি যে হুট
করে মন্তব্য না করা ভালো, একটু অপেক্ষা করতে হবে। কারণ তারেক সাহেব যে ক্ষমতায় আসতেছেন এটা তো ভোট হওয়ার আগেই এটা জানাজানি হয়েছে, এবং ভোট হওয়ার আগেই তো তাকে যেভাবে রিসিভ করে আনছে এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত, সে সামনে তো দেখা গেল যে উনি ইরানের খোমেনির চাইতেও বেশি জনপ্রিয় হয়ে আসছেন, বলে আসলেন না। এবং ওনাকে কর্ডনিং করে আনার সময় রশি দিয়ে আর্মিরা যেভাবে আনছে 3 ঘন্টা পর্যন্ত লাগিয়ে, তো এগুলো নিয়ে তো বিভিন্ন রকমের কথা আছে। এটা কেন বলে সিকিউরিটি, সিকিউরিটি হলে 8-10টা ভালো চৌকস গাড়ির মধ্যে তো হুট করে নিয়ে আসতে পারে, এত সময় কেন? এগুলো পলিটিক্যাল এজেন্ডা আছে। ইউনুসের সাথে কিভাবে কার চুক্তি হয়েছে, লন্ডন বৈঠকে ইউনুস কিভাবে ললিপপ ধরিয়ে দিয়েছেন ওনাকে, সেই ললিপপের মধ্যে যে খলিলের পদত্যাগ দাবি করছিল বিএনপি বাজাদ, তারা আবার সেই খলিলকে দিয়ে তারেক সাহেবকে রিসিভ করিয়েছে। ওই খলিল আবার এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। বলে যে ভারত এবং আমেরিকা দুইটাকে ট্যাকেল করার জন্য বা ইউনুসের প্রতিনিধি হিসেবে পুশ করেছে। রাজনৈতিক খেলের মধ্যে একটু ওয়েট করতে হবে, এবং সরকারের মধ্যে বিলাস বহর 50 জনের মতো মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পরে আরও উপদেষ্টা হয়েছে অনেকগুলো, তারপরে যাইয়া চিহ্নিত নৈতিকতাবিহীন এবং করাপ্ট এই জাতীয় লোক তো আসছে। রাজনীতি করতে গেলে কিছু পোষণ করতে হয়, আমাদের জন্য খেটেছে দেবে, সামর্থ্য আছে কি না সেটা হচ্ছে বিষয়। সে সামর্থ্য হবে আপনি কোন খাতে এখন বিনিয়োগ করবেন। ইউনুসের আমলে নাই বলছেন, ইউনুসের সরকারটা তো সরকারি না, ওটাকে সরকার হিসেবে ওটা হইলে একটা মাস্তান, তার ক্ষমতার লোভ ছিল, হি ওয়াজ পাওয়ার লাভার, হি ওয়াজ মানি লাভার, সুযোগ পেয়েছে আসছে। এবং এটা আমি চ্যালেঞ্জ করি বলে আমি তো 11 মাস আগে লিখেছি যে এবার অস্বাভাবিক সরকার হইলে হি ইজ কামিং। ঠিক 5ই সেপ্টেম্বর 2023 লিখলাম, 11 মাস পরে গণেশ উল্টাইল, ইউনুস সাহেব এসে গেলেন, কলমা পড়লেন, আরও থাকতে চেয়েছিলেন হয়তো, যেভাবে হোক পারে না আর কি। তো ওনার সরকার দিয়ে আপনি কিছু ভাববেন না, কতগুলো অপদার্থ লোক নিয়েছে, এই যে হামে এখন মরতেছে, পরে যে টিকে আসে নাই কেন, খেয়াল ছিল না কেন? খেয়াল করার মতো বুদ্ধি থাকতে হবে তো, যাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে কে, তার পছন্দে ছিল হয়তো বানিয়ে দিয়েছে, হে কি স্বাস্থ্য বুঝে না টিকা বুঝে? এই জাতীয় লোক দিয়ে ইউনুস কোনো রকমের দামাচাপা দিয়ে বিখ্যাত হওয়ার চেষ্টা করছে, ওইটা বলে। এখন কি করবেন? নাও মেজরিটি পার্টি হিসাবে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসছেন, উৎপাদনশীল খাতে কতটুক বিনিয়োগ আনতে পারবেন সেটার উপর নির্ভর করবে ওই কর্মসংস্থান। আর ইন্টারনালি পাওয়ার আমাদের যেটা বললেন, ইন্টারনালি নিজস্ব রাজস্ব, নিজস্ব রাজস্ব আয়ের জন্য রাজনৈতিক সরকারের বা যে সরকার থাকে তার সদিচ্ছা অনেক খুবই বেশি জরুরি। জরুরি। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসি। একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, তার কাছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চিঠি দিয়েছেন, তিনি সেটি তার ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন। সেখানে তাকে তার প্রশংসা করা হয়েছে নানাভাবে, তার কন্টেন্টগুলো দেখা হয়, তিনি যেভাবে কথা বলেন, তবে কিছু কিছু জায়গায় দ্বিমতও আছে। কিন্তু সেই চিঠিটা আসলে তার জন্য আসলে পজিটিভ নাকি নেগেটিভ, এই চিন্তা ভাবনাও তো আসলে আসছে অনেকের মাথায়, যে এটিকে আসলে তিনি পজিটিভলি নেবেন নাকি নেগেটিভলি নেবেন, বা এটিতে কোনো বার্তা আছে কিনা যে তিনি তার কাজ আগের মতো করে কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না। না, প্রাইম মিনিস্টার তো অত্যন্ত সচেতন। উনি দেখেন, এখন ধরেন আজকের আলোচনায় যদি ওনার মনে হলো যে আমি এই ক্ষেত্রে ঠিকভাবে বলিনি, বলতে পারেন। এটা ব্যক্তিগত পর্যায়ে যদি চিঠি দেয় বা ফোন করে, আমি জানি যে অনেক সাংবাদিককে উনি ফোনে কথা বলছেন, এটা তো আমি মনে করি ভালো। কারণ এই এক্সচেঞ্জগুলো, কারণ সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা সাধারণত একটু বিচ্ছিন্ন থাকেন, তো উনি অনেক বেশি মানে একদম জনবান্ধব, সাংবাদিক বান্ধব, মিডিয়া বান্ধব, সেটা তো খুব ভালো জিনিস। এবং আমরা ওনার গত 1-1.5 মাসে যদি কার্যক্রম দেখি, যে উনি অনেক সময় রাস্তায় নেমেও ওর সাথে কথা বলছেন, কোনো সংবাদ সম্মেলনে যে যারা ক্যামেরা পার্সন তাদের সাথে কথা বলছেন, হ্যাঁ কথা বলছেন। তো এখন ধরেন আজকে এখানে আলোচনা করলাম, আমার যদি কোথাও ভুল হয় উনি যদি বলেন, আমি তার সাথে ডিসকাস কথা হলো যে উনি আলোচনা করতে চান কিনা, উনি নির্দেশ, কিছু নাই, বিগত অভিজ্ঞতাগুলো আসলে কোনো রকম সাংবাদিকদের হয়নি। জন্য আমি তো মানে না 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 এখন পর্যন্ত নেই, যখন হবে তখন আমি বলবো যে আর উনি যদি মানে রেস্ট্রিকশন আরোপ করতে চাইতেন, তাহলে তো তার তো প্রেস উইং আছে, তার প্রেস উইং আছে, সরকারের গণমাধ্যম আছে, তথ্য মন্ত্রণালয় আছে, অনেক রকম উইং আছে, যারা আরোপ করতে চান, মানে হস্তক্ষেপ করতে চান, তারা কিন্তু নিজে পার্টিসিপেট করে না, তখন উনি এজেন্সি দিয়ে করেন। আরেকটু ছোট বিষয় নিয়ে একটু জানতে চাইবো, একটা অভিজ্ঞতার কথা একটু
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে না এরকম একটা চিন্তাভাবনা করেছিল যারা আওয়ামী লীগের আছে, যে নিশ্চয়ই বিএনপি সরকার ক্ষমতায় আসলে তাদের উপর যে নিষেধাজ্ঞা আছে বা তারা যেভাবে রাজনীতি করতে পারছে না সেই বিষয়টি থেকে হয়তো বা তারা বের হতে পারবে। অনেকেই আমরা দেখেছি যে যখন আসলে নির্বাচনের ফলাফল ঘোষিত হয় অনেক জায়গায় আওয়ামী লীগের যে কার্যালয়গুলো আছে তার তালাগুলো খুলে ফেলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে এবং এখন আমরা দেখলাম যে আইন করা হয়েছে, সংসদের মাধ্যমে আইন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধের যে বিষয়টি। সেখান থেকে আওয়ামী লীগের যারা আছেন তারা হতাশ হয়েছেন, তারা বলছেন যে এটি আসলে আমরা প্রত্যাশা করিনি। না, সঠিক। এটা কোনো রাজনৈতিক দলের কার্যালয় বন্ধ করা, আইন করে নিষিদ্ধ করা, এটা তো একদমই গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এটা অবশ্যই নিন্দনীয়। এটা হইতে পারে না, কারণ আপনি তো এই তকমাটা কেন লাগাবেন? যেটা অধ্যাদেশ জারি করে ইউনূস সরকার সমালোচিত হয়েছে, আইন করে তো বিএনপি সরকারও সমালোচিত হবে। আমি মনে করি যে এটা কোনো রাজনৈতিক দল, এটা সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেই পড়ে যে প্রত্যেকটা দলের রাজনীতি করার মানে অধিকার আছে। এখন কোনো দলের কেউ যদি অপরাধ করে তার বিচারের অধিকারও আছে, কিন্তু তাই বলে আপনি দল নিষিদ্ধ করতে পারেন না, প্রতিষ্ঠান নিষিদ্ধ করতে পারেন না। সুতরাং আমি মনে করি যে এইটা বিএনপিকে ভোগাবে, এই প্রশ্নটা বহুকাল ধরে অসংখ্য ধন্যবাদ। বিএনপিকে তাড়া করবে। জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু আসি। এই সরকার আসার পর থেকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। জ্বালানি সংকটের আলোচনা আমরা করেছি, সেই সাথে আমরা বলছিলাম যে শিশুদের যে হামের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি সেটিও আমাদের এক ধরনের আশঙ্কার মধ্যে ফেলে গেছে। এই সরকারকে আসলে আর কোন কোন প্রস্তুতিটা এই মুহূর্তে নেওয়া উচিত বলে আপনি মনে করেন, যে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, সামনে কোন চ্যালেঞ্জগুলো ফেস করতে হতে পারে? ওটা বলার আগে আমি যে মাহবুব কামাল যে বললেন চিঠি পেয়েছেন, উনি কি যুগান্তরে সেই মাহবুব কামাল? জি জি, হ্যাঁ, আগে জাসদ করতেন। জি জি। এই মাহবুব কামাল তো আমার লেখা সম্পাদনা করতেন। আচ্ছা, তো আগে আমার যে লেখাগুলো উনি ছাপতেন, আলী বাজার বাংলায় লিখতাম যে, সেগুলো পরের দিকে হঠাৎ করে এই মাহবুব কামালের যন্ত্রণায় তো আমি লেখা বন্ধ করে দিলাম। এই মাহবুব কামাল পরে শুরু করলো আলী, আওয়ামী লীগকে আলী লেখা যাবে না, অথচ তারা হরহামেশা আওয়ামী লীগকে আলী আমি লিখছি সবচেয়ে, বাজার লেখা যাবে না, বিএনপি লিখতে হবে। তারপরে যাইয়া এইটা আমাদের সম্পাদকীয় নীতিমেলা নাই, ওইটা নাই, বললাম যে সম্পাদকীয় নীতিমেলা দেন। তার তো মাথার মধ্যে একটু ঝামেলাও থাকে, বলা শুরু করলে হয়তো থামতে চায় না, আবার হয় সময় সুযোগ। আর আওয়ামী লীগ নিষিদ্ধের যেটা বললেন, এটা আমি সবসময় বলে আসতেছি, ভোটের মাধ্যমে পার্টিকে উইডা হইতে দেন। মুসলিম তো নিষিদ্ধ করা লাগে নাই, তো আলীকে মুলি হইতে দেন, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাক। এই যে কতগুলো দল মরে গেছে না আস্তে আস্তে, এগুলো আছে নাকি? ওই যে একটা ডক্টর কামালের গণফোরাম, সিদ্ধান্তটা জনগণের থাকুক, জনগণের থাকুক। এটা নিষিদ্ধ করতে গিয়ে একটা প্রতিশোধমূলক স্প্রিয়া প্রকাশ হয়ে গেল। ইউনূস তার সুবিধার জন্য করেছে প্রতিশোধ, কারণ হাসিনা ইউনূসবাজি করেছে, ইউনূস হাসিনাবাজি করেছে। কিন্তু তারেক রহমান সাহেব তো সেটা করতে পারেন না। তার ওদের যে ব্যাপারটা পৈতৃক উত্তরাধিকারটা দেখতে হবে। প্রেসিডেন্ট জিয়া তো ওপেন করে দিয়েছে বাকশালের পরে, সেটা খেয়াল রাখতে হবে। বাকশাল করে একদল করে বললে বঙ্গবন্ধু নিজে মরলেন, আমাদের মারলেন, কেমন? এবং বাকশালটা হয়ে গেছিলো, এখন মির্জাফের মতো বিশেষণ হয়ে গেল। তো সেই জায়গায় এটা কেমনে এরা করে? এখন এটা কুবুদ্ধি কারা দিল, ডুবাচ্ছি। আমাদের সময় একেবারে শেষ। আমার প্রশ্ন উত্তর আজকে নিতে পারলাম না, নিশ্চয়ই আমরা এই আলোচনায় আবারও ফিরবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।